বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জামায়াত আমিরের ক্ষমা চাওয়া ঘিরে আলোচনা, 1971 সালের বিতর্কিত ভূমিকা দলটির রাজনীতিতে কি প্রভাব ফেলছে। ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে সংঘর্ষের ঘটনা আলোচনায়। খেয়ে না খেয়ে দ্রুত ওজন কমানোর নেশায় জীবনের ঝুঁকি নিচ্ছেন না তো। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস, তার কথা তো শুনবই। একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। সম্প্রতি ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 1947 সাল থেকে এখন পর্যন্ত তাদের কারণে যে যেখানে যত কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে মাফ চান তিনি। দাবি করেন এর আগেও দলটির দুজন নেতা ক্ষমা চেয়েছেন। কেন, কোন প্রসঙ্গে ক্ষমা চেয়েছিলেন তারা? সুনির্দিষ্টভাবে 1971 অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ কি তাদের বক্তব্যে এসেছিল? তানহা তাসনিমের প্রতিবেদন। যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমাদের সে সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলে জানে। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে আপাতত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। তিন সময়ে জামায়াতের শীর্ষ 3 নেতার বক্তব্য চেষ্টা করছেন নিজেদের অবস্থান তুলে ধরার, কিন্তু এই অবস্থানের কারণটা স্পষ্ট করছেন না কেউই। জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে 1971 সালে দলটির ভূমিকার কথা। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ। স্বাধীনতার 42 বছর পর 71-এ সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয় দলটির কয়েকজন শীর্ষ নেতার। যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল জামায়াতের, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেনি তারা। অবশ্য বিভিন্ন সময়ে 1971 সালের অপরাধ উল্লেখ না করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন দলটির অন্তত 2 জন নেতা। নবী ছাড়া কে দোষী নয়? দোষ কম বেশি সবারই আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য বাতিল করা নাগরিকত্ব 1994 সালে ফেরত পাবার পর ঢাকার বায়তুল মুকাররমে এই ভাষণ দেন তৎকালীন জামায়াত আমির গোলাম আজম। অনেকটা একই ভাষায় এবছরের মেতে ক্ষমা চান দলটির বর্তমান আমির শফিকুর রহমান। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপ চাই। কয়েকদিন আগে বিষয়টিতে দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে শফিকুর রহমান দাবি করেন তার আগেও ক্ষমা চেয়েছেন জামায়াতের আরও 2 নেতা, যাদের একজন মতিউর রহমান নিজামী। যদিও নথিপত্র ঘেঁটে দেখা গেছে মিস্টার নিজামী তার বক্তব্যে একাধিকবার 71-এ দলটির ভূমিকাকে রাজনৈতিক দাবি করলেও কখনো কোনো ভুল স্বীকার করেননি। জামাত ইসলামী কোন অবস্থায় লুটপাটের শরীক হয়নি, ধর্ষণের প্রশ্ন ওঠে না। অবশ্য ক্ষমা চাওয়ার বিষয়ে আমিরের বলা কথা দলের আনুষ্ঠানিক বক্তব্য নয়, এমনটিও বলছেন জামায়াতের কেউ কেউ। না, এখানে মানে 71কে নিয়ে বারবারই অত স্পেসিফাই করারও তো এখানে এত বিষয়টা এমন কেন হতে পারে? এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও, যেহেতু এটা আমির জামাত বলেছেন, আমরা ওনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি না।
একই সাথে ৭১ নিয়ে আলোচনা বা যুক্তিতর্কে সে ঘটনাকে অতীত হিসেবেই দেখাতে চায় দলটি, যার সঙ্গে মিলে বর্তমান ও সাবেক জামায়াতে আমিরের কথা। আমরা বাংলাদেশের বাস্তবতা মেনেছি, এখানে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি। যেই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নেই। উই আর ফরওয়ার্ড লুকিং, আমরা সামনে দেখতে চাই। সরকারিভাবে স্বীকৃত হিসেব অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষ প্রাণ হারান, ধর্ষণের শিকার হন ২ লক্ষ নারী। সেই অপরাধে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ থাকার পরও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি জামায়াত। সাম্প্রতিক সময়ে দলটির নেতাদের অবস্থান নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ ও প্রশ্ন রয়েছে। এগুলো তো ক্ষমা চাওয়া না, এগুলো হচ্ছে যে সমাজের সমালোচনার মুখে একটা পালিশ দেওয়া আর কি, একটা কোনো রকম দায় সারা গোছের কথা বলে তাদের সমর্থকদের কিংবা তাদের নিয়ে যারা প্রশ্ন করছে তাদের বলা যায় যে সমালোচনা বন্ধ করার একটা চেষ্টা। কিন্তু এইভাবে তো তাদের দায় এবং দায়িত্ব দুটো থেকে তারা মুক্তি পায় না। এই দায়কে তার নিতে হবে, দায় নিয়ে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে তো বটেই। যে রাজনীতি এবং মতদর্শের কারণে এই ধরনের ঘটনা ঘটে, সেটা থেকে না বের হলে তো ওইটারই আমরা ধারাবাহিকতা দেখতে থাকবো, এবং যেটা লক্ষণটা এখনই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাদের বক্তব্যগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। ফলে দলটির নেতাদের এসব বক্তব্যে ৭১ নিয়ে বিতর্কের মীমাংসা হচ্ছে না বলেই মনে করছেন তারা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস, তার কাছে যাচ্ছে। তো সাইদ ফেরদৌস, সমালোচকদের যে অভিযোগ যে জামায়াতের নেতারা সরাসরি দায় নেন না, এক্ষেত্রে দলটির রাজনৈতিক বাস্তবতা এবং চ্যালেঞ্জটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত জামাত যেটা করছে সেটা হচ্ছে এই কথা সত্য প্রফেসর আনু মোহাম্মদ যেটা বললেন, যে জনগণের চাপে পড়ে বা রাজনৈতিক মাঠে প্রতিপক্ষের চাপে পড়ে এক ধরনের ক্ষমা চাওয়ার ভোকাবুলারি তারা তৈরি করেছেন, একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছেন যে আমাদের আচার ব্যবহারে। তাতে মনে হয় যে দৈনন্দিন আচার ব্যবহার, একটা বাড়িতে চলাফেরা করতে গেলে এর সাথে ওর টোকাটুকি লাগলে, হ্যাঁ, ব্যাপারটা এরকম না। এটা একটা রাজনৈতিক ঘটনা, একটা যুদ্ধে একটা অপরাধের সাথে সংশ্লিষ্টতা, সেইটাকে অ্যাড্রেস করা হচ্ছে। জামাত কখনো এটা স্পেসিফিক্যালি অ্যাড্রেস করে নাই। এটা যে অ্যাড্রেস করে নাই সংগঠনগতভাবে, এটা তাদের জন্য অকওয়ার্ড, আমরা বুঝি, তাদের জন্য অস্বস্তিকর। কিন্তু জামাত যদি খেয়াল করতো, ঠিক রাজনৈতিকভাবে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা আসলে, যদি একদিকে হচ্ছে স্বীকার করার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তাদের যে দায় দায়িত্ব, এটা মানে ওই ক্ষমা চাওয়ার মানেই হচ্ছে ওই দায় দায়িত্ব স্বীকার করা। জামাত আনুষ্ঠানিকভাবে সেই দায় দায়িত্ব স্বীকার করেনি। মতিউর রহমান নিজামীর কথায় স্পষ্ট। গোলাম আজম এবং শফিকুর রহমান এনারা যেভাবে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন, প্রসঙ্গটাকে উল্লেখ না করে, ৭১-এর প্রসঙ্গকে উল্লেখ না করে, বা ৪৭ থেকে এই আজকে এতটা পর্যন্ত যেই ভঙ্গিতে বললেন, তাতে কোনোভাবেই ৭১-এর হিস্টোরিক্যাল স্পেসিফিসিটিকে অ্যাড্রেস করার কোনো চেষ্টা বা কোনো ইচ্ছা তাদের। কিন্তু একজন নায়েব আমির তো বলছেন যে স্পেসিফিক এমন করতেই বা হবে কেন? হ্যাঁ, কিন্তু সেটা তো করতে হবে, কারণ এটা বাংলাদেশের জন্মের সাথে জড়িত। এই কথাটাই জামাতের জন্য যেটা মুশকিল, সেটা হচ্ছে জামাত যেটা বলতে চাচ্ছে যে অতীতচারিতার কিছু নাই, চিংড়ি মাছের মতো পেছন দিকে যাওয়ার কিছু নাই, ফরওয়ার্ড লুকিং। কিন্তু ফরওয়ার্ড লুকিং হওয়ার সময় আমার মনে রাখতে হবে যে আজকের আমি বিগত দিনের আমি থেকেই এসছি, তো সেইখানে আমার যে দায় দায়িত্ব, হ্যাঁ, এখন ধরুন আমার যেটা মনে হয় যে জামাতের একটা বড় ডিলেমা, জামাত এটা স্বীকার করলে জামাত কি কি ক্ষতির মধ্যে পড়বে, স্বীকার করলে যুদ্ধ অপরাধের দায় তাদেরকে স্বীকার করতে হবে। কোনো দলই একটা দেশের, একটা জাতির জন্মের বিরোধিতা করে তারপরে সেখানে ওই নাম পরিচয় সমেত রাজনীতি করতে পৃথিবীতে পেরেছে কিনা আমাদের জানা, এবং এখন পর্যন্ত তাদের যে জনসমর্থন সেটি উল্লেখ করবার। এক্স্যাক্টলি, জনসমর্থন আছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বিশেষ করে ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থান, লং জুলাইয়ে যে জামাতের যে ভূমিকা, এটাই ছিল বাংলাদেশে জামাতের জন্য সবচেয়ে অনুকূল রাজনৈতিক পরিস্থিতি, যখন কিনা তারা বিগত সমস্ত সময়ের তুলনায় বাংলাদেশের মানুষের কাছে একটা লেজিট পলিটিক্যাল ফোর্স হিসেবে এক ধরনের অ্যাকসেপ্টেন্স পেয়েছিল। কারণ হাসিনা বিরোধী যে লড়াই, স্বৈরশাসন বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে জামাতে ইসলামী যে সংশ্লিষ্ট আছে বা খুব ভালো মতোই মাঠে আছে, এটা সকলেই এই বাস্তবতাকে মেনে নিয়েছিল। যারা রাজনৈতিকভাবে আমরা জামাতের বিরোধিতা করি, তারাও মেনে নিয়েছিলাম যে জামাতে ইসলামী একটা লেজিট পলিটিক্যাল ফোর্স হিসেবে এই মুভমেন্টের সামনে ছিল।
এই মুভমেন্টের সময় তাদের প্রতি এক ধরনের মানুষের বা সংগঠন হিসেবে তাদের প্রতি না, কিন্তু ধরেন আবু সাইদের প্রতি মানুষের একটা আবু সাইদকে বলা হয়েছে যে আবু সাইদ জামাত, কিংবা বলা হয়েছে আবরার ফাহাদ জামাত। আমরা জানি না তারা আসলে জামাতের রাজনীতি করতেন কিনা, কিন্তু মানুষজনের সেন্টিমেন্টটা এটা ছিল যে স্বৈর শাসনের এই বেঁধে দেওয়া এই লেবেল শাটার পলিটিক্স, জামাত চিহ্নিত করে লেবেল শাটার পলিটিক্সকে মানুষ প্রত্যাখ্যান করেছিল। এটা জামাতের জন্য সাংঘাতিক রকমের অনুকূল রাজনৈতিক একটা পরিস্থিতি ছিল। জামাত যদি এই সময়ে সত্যিকার অর্থে সৎভাবে ৭১-এর ভুল স্বীকার করত, ৭১-এর দায় স্বীকার করতো, সেটা একটা গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা কথা আছে, সেটা তাদের আবার ব্যাকফুটে ঠেলে দিত। এক্স্যাক্টলি, দায় স্বীকার করলেই এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা। এখন যেহেতু এটা মুক্তিযুদ্ধ, যেহেতু মুক্তিযুদ্ধে বাংলাদেশে ৩০ লক্ষ হোক আর না হোক, বাংলাদেশের অনেক মানুষ যেহেতু প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ শহীদ হয়েছেন, এই যেই পরিবারগুলোতে শহীদের ঘটনা ঘটেছে, তারা কি জামাত যদি আন্তরিকভাবেও ক্ষমা চায়, তারা কি আসলে ক্ষমা করে দিতে পারবেন? এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে জামাত সহ সকলেই কিন্তু এই ইস্যুতে একটা ডেডলকের মধ্যে আমরা আছি আর কি। তার মধ্যে যে জামায়াতের নেতারা, অন্তত বর্তমান আমিরের একাধিকবার দেখা গেছে, সাবেক দুজন আমিরের কথা, কোনো না কোনোভাবে তারা ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ, এই ব্যাপারগুলো আনছেন, হয়তো সুনির্দিষ্টভাবে বলছেন না। তাদের এই প্রচেষ্টাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে? কি তাৎপর্য? কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে একেবারে নিরবিচ্ছিন্ন, সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নিরবিচ্ছিন্ন ভালো মানুষ, নিরবিচ্ছিন্ন মন্দ মানুষ তো থাকে না, তাই না? এই জামাত একটা বড় সংগঠন, এখানে প্রচুর মানুষ তার সমর্থক। এই মানুষজনের মধ্যে দেশপ্রেমিক মানুষও আছে, সত্যিকার অর্থে দেশপ্রেমিক বাংলাদেশের মানুষও আছে যারা এই দেশের প্রতি কমিটেড। অনেকে আছে যারা ৭১ দেখেও নাই, তাই না, যারা পরে জন্ম নিয়েছে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জামাত যদি সত্যিকার অর্থে দায় স্বীকার করতো, দায় স্বীকার করে ৭১-এর ভূমিকা স্বীকার করত, এমন হতেই পারে যে জামাত ওই নাম নিয়ে ৭১-এর পক্ষের মানুষজনের কাছে জামাত মানেই, জামাত নামটা মানে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নামটা মানেই হচ্ছে, বা পূর্ব পাকিস্তান জামাত ইসলামী মানেই হচ্ছে যুদ্ধ অপরাধের সমর্থক। তাহলে জামাত ইসলামীকে হয়তো ভাবতে হতো যে তারা কি অন্য নামে রাজনীতি করবেন, তারা কি অন্যভাবে আসবেন। কিন্তু তাদের ক্ষমা চাওয়ার মধ্যে ৭১-এর প্রতি সত্যিকার অর্থে ৭১-এর কৃতকর্মের প্রতি স্বীকার করে নেওয়া, এই জিনিসটা তারা করেন নাই বলে যেটা হচ্ছে যেটা প্রফেসর আনু মোহাম্মদ বলছেন যে এই ক্ষমা চাওয়াটা আসলে জেনুইন ক্ষমা চাওয়া। কতটুকুই বা তাদের চাইতে হবে তেমন রাজনৈতিক বাস্তবতা বা তেমন ক্ষেত্র আপনি দেখেন কিনা রাজনীতিতে? অর্থাৎ তেমন কোনো উপকরণ আছে যা তাদেরকে কোনো না কোনোভাবে এই ক্ষমা, দুঃখ, এইগুলোর এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে? ৭১-কে যতদিন তারা ক্লিয়ার না করতে পারবেন, ক্লিয়ার করার কোনো সহজ রাস্তা নাই। একদিকে ক্লিয়ার করা মানে হচ্ছে হিস্টোরিক্যাল দায় স্বীকার করা, আরেকদিকে অস্পষ্ট ভাষায় যদি উল্লেখ করাও বলতে চাই। কিন্তু এই যে এখন যেটা চলছে, এটা কিন্তু আরো অনেক দিন, আমার মনে হয় না যে এখান থেকে তাহলে আসু বের হওয়ার যে ওই যে সেই পেছনের ৭১ সময়কালকে সামনে টেনে আনার যে প্রচেষ্টা অন্যান্য বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর, সেখানে ইতিহাসে যথাযথ মূল্যায়ন কতটুকু হবে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা কতটুকু থাকবে? রাজনৈতিক প্রতিপক্ষ এইটা জামাতের জন্য খুব কনভিনিয়েন্ট হয়েছিল যে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচারকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। যেই বিচারটা ঠিকঠাক মতো হওয়া উচিত ছিল, আওয়ামী লীগ সেই বিচারটাকে প্রতিহিংসা রাজনীতিতে ব্যবহার করেছিল অস্ত্র হিসেবে, যেটা জামাতকে সাংঘাতিক রকম। আওয়ামী লীগ যত বড় ক্ষতি মুক্তিযুদ্ধের করেছে এই যুদ্ধ অপরাধের বিচারের নামে প্রহসন তৈরি করে, সেটা জামাতকে বিরাট পলিটিক্যাল অ্যাডভান্টেজ দিয়েছে। এখন এইটা হচ্ছে সেইটার কারণে জামাত বলতে পারছে যে অতীতচারিতার কোনো কারণ নাই, অতীতের দিকে তাকিয়ে কোনো কারণ নাই। হ্যাঁ, কিন্তু বারবারই কিন্তু জামাত যদি সত্যিকার অর্থে ক্ষমা না চায় এবং জামাত যদি ৭১-এর ইস্যুকে সত্যিকার অর্থে মোকাবেলা না করে, ধরেন ক্ষমা চাওয়ার মধ্যেও তো একটা ব্যাপার আছে যে আমি মুখে মুখে ক্ষমা চাইলাম, আমি বললাম হ্যাঁ, আর আমি সত্যিকার অর্থে মিন করি, জামাতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক দুর্বলতা হিসেবে থেকে যাবে বলছে। এটা থেকে যাবে, এই লেগেসি চলবে, এটা বাংলাদেশে সহজে শেষ হবে না, তেমন ইঙ্গিত করছেন। পরনে লাইফ জ্যাকেট, গায়ে মাথায় হেলমেট, পায়ে ক্রিকেটারদের মতো প্যাড এবং হাতে ট্যাটা। ভাইরাল এই দৃশ্য আপনারা হয়তো চোখে পড়েছে। জানা গেছে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামের এই সংঘাতের নেপথ্যে ভাইদের মধ্যকার বিরোধ। 6 ভাইয়ের মধ্যে 4 জন স্থানীয় প্রভাবশালীদের একটি পক্ষে, 2 জন অপর পক্ষের সঙ্গে যুক্ত। শুক্রবার তাদের মা মারা গেলে তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে পরদিন শনিবার সংঘর্ষের সূত্রপাত হয়। তুচ্ছ ঘটনা নিয়ে 2 পক্ষে ভাগ হয়ে সংঘর্ষের ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জনপদে। এবং এই 2 ভাইদের যে মধ্যকার যে 2 পক্ষের যে সংঘর্ষ, তার নেপথ্যে ছিল এর আগে লুডো খেলাকে কেন্দ্র করে এক ধরনের সংঘর্ষের ঘটনা। স্থানীয় গণমাধ্যম কর্মীদের তথ্য, গত 3 মাসে এমন শতাধিক ঘটনা ঘটেছে দেশটির জেলাটির বিভিন্ন এলাকায়। এসব ট্যাটা যুদ্ধ বা সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ট্রল দেখা যায়, বিশেষ করে
করে জেলার নামে হাস্যরসাত্মক মন্তব্য করে থাকেন অনেকে। স্থানীয় সাংবাদিকরা জানান, জেলার 9টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে সরাইল ও নাসিরনগরে। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সাইদ ফেরদৌস, তার সঙ্গে। অধ্যাপক সাইদ ফেরদৌস, সামাজিকভাবে দলবদ্ধ হয়ে একটি জনপদের মানুষ সংঘর্ষে অংশ নেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেন, এই যে সমাজের মধ্যে এমন একটা বৈধতা পেয়ে যাওয়া, এটা কেন হয়? এটা খুব অদ্ভুত, মানে ধরেন, এবং কেন একটা নির্দিষ্ট এলাকাতেই হয় বারবার। এখন সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে কিংবা শিক্ষার্থী হিসেবে আমি এটা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে কৃষিজ সমাজ এবং জমি জমা কেন্দ্রিক বিবাদ, হ্যাঁ, মানে জীবন ধারণের উপকরণকে কেন্দ্র করে বা জীবন ধারণের উপায়কে কেন্দ্র করে, আপনার জীবন জীবিকাকে কেন্দ্র করে যে বিবাদ, সেই বিবাদটা এবং জমি জমাটা প্রায়ই হচ্ছে সীমিত সম্পদ, খুবই সীমিত, এবং সেটা নিয়ে একটা নানা পক্ষের মানুষের মধ্যে একটা টানাপোড়েন, ফলে দেখা যায় শরিকরা বিবাদে জড়িয়ে পড়ছে। এবং তুচ্ছ তুচ্ছ ঘটনা, সেটা লুডো খেলা হোক, সেটা টেলিভিশন কেনা হোক, এরকম তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে এটার একটা বহিঃপ্রকাশ দেখছি। যেটা হয়ে গেছে যে অ্যানথ্রোপোলজিতে একটা কথা আছে, নৃবিজ্ঞানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনেক সামাজিক আচরণ আমরা করি, যেই আচরণগুলো আসলে আমরা নিজেকে অন্যের চোখে নিজেকে প্রেজেন্ট করার জন্য করি। এখন ব্রাহ্মণবাড়িয়াকে লোকে এভাবে চেনে, এখন ব্রাহ্মণবাড়িয়ার লোকও কি এইটাতে মজা পেয়ে গেল, বা এইটাকেই যে এটাই তাদের বৈশিষ্ট্য, এটাই তারা এখন ওন করবে, বা এটাই তারা রিইটারেট করবে কথায় কথায়, এরকম একটা জায়গায় যেন। এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে চ্যালেঞ্জটা কি? যখন সমাজের মধ্যে, অর্থাৎ একেবারেই ঘরে ঘরে যদি কেউ এই ধরনের অস্ত্র তারা রাখে, সংরক্ষণ করে এবং একরকম নেটওয়ার্কিং করে ঘোষণা দিয়ে যদি এরকম এইভাবে একদম যুদ্ধ সাজ প্রস্তুতি, তাই না? আপনি দেখছেন যে লাইফ জ্যাকেট পরে, হেলমেট পরে, তার মানে এক ধরনের সমাজের মধ্যে এটার প্রস্তুতি আছে। আমরা আগে শুনতাম যে চর উঠলে, নতুন চর জাগলে সেই চরের মালিকানাকে কেন্দ্র করে, কিন্তু এটা তো চরও না, এটা তো একেবারে নিজেদের স্থায়ী জীবনযাপনের মধ্যে এটা এক ধরনের কেমন করে একটা মেকানিজম তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সত্যিকার অর্থে এটাও একটা সার্বিকভাবে, যে এটা এমন একটা দেশে সম্ভব যেই দেশে সার্বিকভাবে রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো বা এই তৎপরতাগুলো বা আইনের শাসন সত্যিকার অর্থে দুর্বল। আইনের শাসন দুর্বল বলেই নানা জায়গাতে নানা রকম অপকর্ম করে মানুষ পার পায়, এবং ঠিক সেটারও একটা রিফ্লেকশন হচ্ছে যে এইরকম একটা বিশেষ জেলাতে হয়তো এটা এরকমভাবে, মানে এইটা ধরেন নিউ ইয়র্কের সাবার্বে ক্রাইম বেশি হয়। কেন হয়? যে কালোরা ওখানে থাকে। আমরা বলি ঢাকাতে যে বস্তিবাসীরা আপনার ফেন্সিডিলের ব্যবসা করে, যদিও এটা খুবই একটা লেভেল শাটার পলিটিক্স, যদিও এটা একটা দায় চাপিয়ে দেওয়ার পলিটিক্স। আসলেই বস্তিবাসীরা করে কিনা, আসলে তাদেরকে দিয়ে কারা করায়, নেপথ্যে কারা, সেটা তো আসলে সামনে আসে না। তো এখন গরিব, হ্যাঁ, বা সুবিধাবঞ্চিত মানুষজনের মধ্যে এটা হয়। কিন্তু একটা জনগোষ্ঠী, সেখানে তো শুধু গরিব মানুষরা নাই, সেখানে তো সমাজ, তাদের স্থানীয় একটা শাসন ব্যবস্থা আছে, সমাজ বলে একটা ব্যবস্থা আছে, স্থানীয় সরকার পরিষদ আছে, হ্যাঁ, সেখানে জনপ্রশাসন আছে, সবই আছে। সব থাকার পরেও এটা হচ্ছে, তার মানে একদিকে হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে আইনের শাসন সারা বাংলাদেশেই সার্বিকভাবে না থাকা, সেটা একটা হচ্ছে জমি জমা সম্পত্তি, জীবন ধারণের উপকরণ, সেটাকে কেন্দ্র করে বিবাদ। আর একটা হতে পারে যে মানুষজন, আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন এটাতেই মজা পেয়ে গেছে, বা এটাই তাদের মধ্যে, যে এটা তাদের এখন প্রাইডও হয়ে গেছে যে আমরা এরকম, আমরা এটা পারি, হ্যাঁ, এবং এটা যেন একটা রিচুয়ালের মতো হয়ে গেছে, যে কথায় কথায় এরকম একটা বিবাদে জড়িয়ে পড়া, রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয়। সম্প্রতি বাংলাদেশের সামাজিক মাধ্যমে আলোচনা এসেছে একজন মেকআপ আর্টিস্ট ও বিউটি ব্লগারের মৃত্যুর খবর। বলা হচ্ছে 6 মাসে তিনি 40 কেজিরও বেশি ওজন কমিয়েছিলেন ওয়ান মিল আ ডে বা ওমেড ডায়েটের মাধ্যমে। এ মাসেই ইন্দোনেশিয়ায় আরেক নারীর মৃত্যুর খবর সামনে এসেছে, যেখানে ওই পোলিশ নারী শুধুমাত্র ফল খেয়ে ডায়েট করতেন। ওজন কমাতে গিয়ে মৃত্যুর ঘটনা আগেও শোনা গেছে। অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় ডায়েট, সাপ্লিমেন্ট, উপোস থাকা কিংবা অতিরিক্ত ব্যায়ামের পথে হাঁটেন। এভাবে ওজন কমানোর ক্ষেত্রে কি ঝুঁকি রয়েছে? অর্চয়তন রিলার প্রতিবেদনে বিস্তারিত। ওজন কমাতে খাবার নিয়ন্ত্রণ করা জরুরি, কিন্তু শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে আমিষ, ভিটামিন ও খনিজ পদার্থ সম্পন্ন খাবার খাওয়াটা নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমন খাদ্যাভ্যাস গঠন করার কথা যা দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব। শর্করা জাতীয় খাবার কমালেও একেবারে বাদ দেওয়া যাবে না। ওজন কমাতে গেলে আপনাকে ধীরে ধীরে ওজন কমাতে হবে, আপনার ক্যালোরিটাকে কার্টেল করতে হবে, খাবারটা নিয়মিত খেতে হবে। আপনি কয়েকবার খান, পরিমাণে অল্প খাবেন, যাতে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক থাকে এবং গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ না করে। নিয়মিত ব্যায়াম করুন,
ফ্যাট বার্ন করতে হবে, আপনার শরীরে যে ফ্যাটটা আছে এটাকে বার্ন করতে হবে, এবং সেটা ধীরে ধীরে। বর্তমানে ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে সীমিত সময় খাওয়া দাওয়া করে বাকি পুরো সময়টা উপোস থাকতে হয়। তবে সাম্প্রতিক 19,000 ব্যক্তির ওপর চালানো একটি গবেষণায় দেখা গেছে, যারা দিনে 8 ঘন্টার কম সময় ধরে খাবার গ্রহণ করেছেন তাদের হৃদরোগ, হৃৎপিণ্ড এবং রক্তনালীর সমস্যা এবং সেখান থেকে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। সেটি যারা 12 থেকে 14 ঘন্টার বেশি সময় ধরে খাবার গ্রহণ করেছেন তাদের তুলনায় 135% বেশি। খাবার না খেয়ে ওজন কমানোর চেষ্টা করা সবার শরীরের জন্য একইভাবে কার্যকর নাও হতে পারে। পুষ্টিবিদ সাইদুল আরেফিন বলছেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের হরমোন ও বিপাকজনিত ভারসাম্যেও সমস্যা তৈরি করতে পারে। ইদানিং সামাজিক মাধ্যমের বিজ্ঞাপনে বা বাইরের দোকানেও অনেক ধরনের স্লিমিং ওষুধ, চা ইত্যাদি দেখা যায়। তবে এসব পণ্যের কার্যকারিতা এবং তা কতটা নিরাপদ সেটা নিয়েও রয়েছে সংশয়। এমনকি গত বছর যুক্তরাজ্যে ওজন কমানোর অনুমোদিত ওষুধ টিরজেপাটাইড খেয়েও একজন নার্সের মৃত্যু হয়। যুক্তরাজ্যে 2019 সাল থেকে 2024 সালের মধ্যে 23 জনের মৃত্যুর পেছনে সেমাগ্লুটাইড নামে আরেক ধরনের অনুমোদিত ওষুধকে সন্দেহ করা হয়। অনুমোদিত ওষুধই যেখানে ঝুঁকি সৃষ্টি করে, সেখানে চটকদার বিজ্ঞাপনের পেছনের উপাদানগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা তো বলবে না এই ক্ষতিকর দিকগুলো আছে ওখানে, যে রাসায়নিক পদার্থ যেমন স্টেরয়েড মিক্স করেনি, কে বলবে আপনাকে? লং টার্ম ইফেক্ট খুব খারাপ। ওর মধ্যে যে কার্সিনোজেন্স আছে না, ক্যান্সার প্রডিউসিং এজেন্ট যে মানে না আছে, কেমনে আমরা প্রুভ করব? আমরা অনেকেই যাই সার্জিক্যাল প্রসিডিওর, এটা কিন্তু সাইড এফেক্ট কোনো কোনো ক্ষেত্রে আমাদের মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে। ব্যায়াম, হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম ওজন কমানো ও স্বাস্থ্য ঠিক রাখার সবচেয়ে কার্যকর উপায়। তবে যার শারীরিক পরিশ্রমের অভ্যাস নেই, তারা হঠাৎ করে বেশি মাত্রার ব্যায়াম করলে সেটি হৃৎপিণ্ডে চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলোর গাইডলাইন বলে 18 থেকে 64 বছর বয়সীদের সপ্তাহে 150 মিনিট মাঝারি থেকে কম ভারী মাত্রার অথবা 75 মিনিট ভারী মাত্রার শারীরিক পরিশ্রম করা উচিত। বাড়াতে হলে সেটা মাঝারি থেকে কম ভারী মাত্রার 300 মিনিট পর্যন্ত যেতে পারে। তবে সেগুলো সপ্তাহব্যাপী সমানভাবে ভাগ করে নিতে হবে। এছাড়া পেশিকে শক্তি দিতে পারে এমন ব্যায়ামও গুরুত্বপূর্ণ, যেন চর্বির জায়গায় পেশি ক্ষয় না হয়ে যায়। এর মাঝে বিশ্রাম এবং ঘুম ঠিক রাখাটাও জরুরি। তবে চিকিৎসকদের মতে দ্রুত ওজন কমাতে যে কোনো চেষ্টাই মাত্রাতিরিক্ত হলে সেটা ঝুঁকির কারণ হতে পারে। ফলে স্বাস্থ্যকর উপায়ে ভারসাম্য ধরে রাখার উপর জোর দিচ্ছেন তারা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। অধ্যাপক সাইদ ফেরদৌস, অনেকেই স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, আবার অনেকে কেবল যে অ্যাপিয়ারেন্স পরিবর্তন আনার জন্য, অর্থাৎ অ্যাপিয়ারেন্সে পরিবর্তন আনার জন্য অনেকটা চ্যালেঞ্জের মতো করে এটা করে থাকেন। এই প্রবণতাটাকে আপনি কিভাবে দেখেন? যেন কোনো প্রতিযোগিতায় নেমে পড়েছেন অনেকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন না কমালে যেন জীবন ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, মানে এইটা তো আসলে সত্যি যে সমাজে একসময় এই জিনিসটা ছিল না। বিশেষ করে আমাদের সমাজে সৌন্দর্যের ধারণাও এরকম ছিল যে আপনার একটু স্থূলাঙ্গ হলে সেটাকে সুন্দর মনে করা হতো, মুখটা গোলগাল হবে, শরীরটা একটু সুন্দর, শরীরের কোথাও কোথাও একটু মেদ থাকবে, তাকে সুখী মানুষ মনে করা হতো, তাকে সুন্দর মনে করা হতো। কিন্তু ইউরোপীয় যে সৌন্দর্যের ধারণা, যে স্লেন্ডার ফিগার, যে জিরো ফিগার, এগুলোর সাথে আমরা যত পরিচিত হতে থাকলাম, যত আমরা ইউরোপীয় লাইফস্টাইলের সাথে, ধরেন একটা ওয়ার্কোহলিক অ্যাটমসফিয়ার, সেখানে সারাক্ষণ সবাই কাজের পেছনে দৌড়াবে, পাবলিকেশনের পেছনে দৌড়াবে, কেরিয়ারের জন্য দৌড়াবে, একই সাথে সুন্দর শরীর রাখার জন্য দৌড়াবে, ছবি তোলার সময় শ্বাস বন্ধ করে পেটটা যাতে না দেখা যায় এরকম করে করবে। এই জিনিসটার সাথে বাজারে সৌন্দর্যের যে কনস্ট্রাকশন, একদম ইউরোপীয় স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, বা ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আপনার সৌন্দর্যের যে কনস্ট্রাকশন, সেটার সাথে কমপ্লাই করা এবং নিজেকে সেটার উপযোগী করে তোলা। হ্যাঁ, ধরেন এখন সেলফি, সবাই সেলফি তুলতে পারে, আমি যদি সেলফি তুলতে না পারি তার মানে এটা আমার যেন একটা ব্যর্থতা। তেমনি আমার আশেপাশে সবাই সুন্দর মেনটেন করে, আমি যদি মেনটেন না করতে পারি এটা যেন আমার ব্যর্থতা। সবাই এটার মধ্যে ঢুকছে, ফলে শারীরিক আরাম বা শারীরিক স্বস্তি, ধরেন পেটটা একটু বড় হয়ে গেলে আমারও সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, আমারও অস্বস্তি হয়, কিন্তু কারণটা কিন্তু সেটা না, মানুষজন মুখিয়ে আছে আসলে যে প্রদর্শনের। হ্যাঁ, একদম। এবং এটার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ক্যাপিটালিজম, সবকিছুর বাজার, সবকিছুর একটা সম্পর্ক আছে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষার সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কোনো নির্বাচনের সময়ই সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা ছিল না। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে যেন বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, সেই দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। ইলেকশনের আগে আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 times 4 times, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এ নিয়ে চলছে নানা আলোচনা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। সাধারণত নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী সক্রিয় থাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সেই সময় সাধারণত একজন ম্যাজিস্ট্রেটের সাথে থেকে সেনা দলগুলো দায়িত্ব পালন করে। স্ট্রাইকিং ফোর্সগুলোর নিয়ন্ত্রণ, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা সিভিল প্রশাসনের হাতে রাখা হয়। দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালাতে হয়, তখন একজন ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা তদন্ত করেন। অনেক বিশ্লেষক মনে করছেন এই জবাবদিহিতার বিষয়টি সেনাবাহিনী নিজের কাছে রাখতে চায় বলে বিচারিক ক্ষমতার বিষয়ে তারা বিশেষ জোর দিচ্ছে। তারা ধরেন তাদের সামনে যদি কিছু মারামারি হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে তাৎক্ষণিক ধরে বিচার করে 1 মাসের জন্য জেলে পাঠিয়ে দিতে পারে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাকে দিবে না দিবে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট হোম মিনিস্ট্রির এখতিয়ার। বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলে কেন্দ্রের বাইরে কিংবা অন্য জায়গায় যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেনাবাহিনী নিজ ক্ষমতা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ পাবে না। যে কারণে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মনে করেন নির্বাচনের সময় সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকা প্রয়োজন। সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রইল, আসল যেদিন প্রয়োজন হবে সবচেয়ে সেদিন আমার কাছে নাই। আপনি সারা বছর আমার গুলি দিয়ে বন্দুক দিয়ে রাখলেন, এখন যেদিন শত্রুর সাথে যুদ্ধ করবো সেদিন আমার বন্দুক নিয়ে নিলেন, তাহলে আমি কি দিয়ে যুদ্ধ করবো? মাত্র যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলে তখন দেখা যাবে ভোটের বাক্স নিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের অনেকে। যেমন দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন যে আগে থেকে এই দাবি না তুলে পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা অনেকটা ঢালাও কর্তৃত্ব চাইবার মতো একটা বিষয়, তো সেটা না করে এটা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ইখতিয়ারটা নির্বাচন কমিশনের উপরই থাকা উচিত। যখন প্রয়োজন বোধ হয় নির্বাচন কমিশন অ্যাসেস করে যদি মনে করে যে এটি সরাসরি অথরিটিতে দেওয়া দরকার, তখন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। নির্বাচন বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মনে করেন 5ই আগস্টের পর অনেক দুর্বল অবস্থায় আছে পুলিশ। যে কারণে সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিচারিক ক্ষমতা না পায়, তাহলে তাতে নির্বাচনের মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। আবার বিশ্লেষকদের কারো কারো মতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে তাদের ঢালাওভাবে কর্তৃত্ব দিয়ে দেওয়া হবে, যা পুরোপুরি যৌক্তিক হবে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।